বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার সাজা সর্বোচ্চ 7 বছর। নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনের খসড়া অনুমোদন। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার সংলাপ। 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 42টিতে একমত নয় এলডিপি। হত্যা মামলা থেকে দায় মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে মামলার রায়। তারেক রহমান সহ 8 জন খালাস। ঈদের ছুটি 11 দিন করার দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলায় সর্বোচ্চ 7 বছর করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনীতে এই অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী পাশ হয়। বৈঠকে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে ও সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী আনা হয়েছে। এতে প্রাক্কলিত মূল্যের 10% কম হলে টেন্ডার প্রস্তাব বাতিল করার যে বিধান ছিল তা বাতিল করা হয়েছে। বর্তমানে 65% কাজের টেন্ডার অনলাইনে হলেও তা শতভাগে উন্নীত করার ব্যাপারে অনুমোদন দিয়েছে সরকার। বৈঠকে ঈদের ছুটি আরও 1 দিন বৃদ্ধির সিদ্ধান্ত দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী 3 এপ্রিলও ছুটি থাকবে। সব মিলিয়ে এবার ঈদে টানা 9 দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সংস্কার সুপারিশের 42 প্রস্তাবে একমত নয় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের প্রথম দিন নিজেদের মতামত ও অবস্থান তুলে ধরে দলটি। জাতীয় সংসদ ভবনের এলটি হলে সংলাপে এলডিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে 166টি প্রশ্নমালার যে স্প্রেডশিট পাঠিয়েছে তার মধ্যে 120টির বিষয়ে এলডিপি একমত। বাকি 42টি প্রস্তাবের সঙ্গে এলডিপি একমত নয়। 2টি প্রস্তাবের সঙ্গে আংশিকভাবে একমত, 2টি প্রস্তাবের বিষয়ে তারা এখনও স্পষ্ট নয়। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ এবং সদস্য পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন সংলাপে। বাংলাদেশ জামাত ইসলামী সংস্কারের বিষয়ে প্রস্তাবনা জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে। সকালে সংসদ ভবনে স্থাপিত কার্যালয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার প্রস্তাবনার লিখিত জমা দেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করবে কমিশন। তিনি বলেন, সংস্কার বা নির্বাচন নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের উপর কোনো চাপ নেই। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, জামাত ইসলামী 5টি সংস্কার কমিশনের সুপারিশের উপর মতামত দিয়েছে। বলেন, নির্বাচনের জন্য সরকারকে সময় বেঁধে দেয়নি জামাত। ন্যূনতম সংস্কার করে যৌক্তিক সময় নির্বাচন হতে পারে, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন। সংস্কারের পর নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত বলে মনে করে জামাত ইসলামী। ক্ষেত্রে স্মরণ করিয়ে দিই যে এই জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান হচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে এর উপর চাপের কোনো প্রশ্ন আমি দেখতে পাই না। রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান বলছেন, অবশ্যই তারা বলবেন, কিন্তু কমিশন হিসেবে আমাদের যে দায়িত্ব, সে দায়িত্ব হচ্ছে যে কমিশনগুলো তৈরি হচ্ছে সংস্কার, তার সুপারিশগুলি তুলে ধরা এবং তারই পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে আলোচনা করে এক জায়গায় আসা। সেই প্রক্রিয়াটা চলছে। আমরা তো 3 মাস বেঁধে তাদেরকে কোনো ব্যান্ডিসের মধ্যে রাখিনি। আমরা চাচ্ছি 2-1 মাস আগে পরের চেয়ে মোর ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হওয়া। সেটা করতে যে কাজটুকু সেটা যেন হওয়া চাই, এটার জন্য জামাত ইসলামের মতামত। এই জন্য আমরা কোনো ডেড লাইন সরকারকে ঘোষণা করতে হবে। আফটার রিফর্ম এই নির্বাচনটা হতে হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে, যেটা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের প্রায় 60টিরও বেশি সংখ্যক দেশে এটা কার্যকর আছে।
রোববার ঐক্যমত্য কমিশনে নিজেদের সংস্কার সুপারিশ জমা দেবে বিএনপি, জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গুলশানে সাংবাদিকদের তিনি একথা জানান। সকালে গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ জানান, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক ও অবস্থা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সংস্কার কমিশনের ঐকমত্য সৃষ্টির প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। জনগণের সমর্থিত সরকার এবং নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এই আলোচনায়। আগামী দিনে ইইউর সঙ্গে কিভাবে কাজ করা যায় সেসব বিষয়েও আলোচনা হয়েছে। নির্বাচনের সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইইউ। একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে, পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না। সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি। তো এই জন্য সবাই মনে করে একটা জনগণের সমর্থিত একটি সরকার, সংসদ যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব হলে দেশের অনেকগুলো সমস্যার সমাধান হয়ে যায় এবং একটা পলিটিক্যাল ওয়েট ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে, কিন্তু সমাধান করা কঠিন। এই জন্য এই বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে আলোচনায়। সবাই ধারণা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকবো। গণতান্ত্রিক অর্ডারটা ফিরিয়ে আনা খুবই গুরুত্বপূর্ণ। হত্যা মামলা থেকে দায় মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত ৩ এর বিচারক এই রায় ঘোষণা করেন। এর ফলে বিচারিক আদালতে তারেক রহমান ও বাবরের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলে জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তির উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়। এতে ১/১১ সময়ে বাদী হয়ে মামলা করে দুর্নীতি দমন কমিশন। বিএনপির আইনজীবীরা জানান, আসামিদের বিপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। ধর্ষণের প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সরকার আইন সংশোধনের যে সিদ্ধান্ত নিয়েছে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশের ধর্ষণের মতো ভয়াবহ অপরাধ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। পটুয়াখালীতে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী ও তার পরিবারের খোঁজখবর নিতে গিয়ে নাহিদ এই দাবি জানান। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীর খোঁজখবর নেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। পরে পটুয়াখালীর জেলা প্রশাসন ও পুলিশ সুপারের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হান্নান মাসুদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহিদ আহসান সহ অন্যান্যরা এ সময় তার সাথে ছিলেন। পটুয়াখালীর এই বোন আমাদের ভিকটিম, তিনি একজন শহীদ পরিবারের সদস্য। তার বাবা এই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন। শুধু শহীদ পরিবারের কন্যা হিসেবেই নয়, এই ধরনের ঘটনাকে রোধ করার জন্য কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সরকার যে আইন পরিবর্তনের চিন্তা ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে, আমরা চাই সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় এবং সারা দেশে এই যে নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের ঘটনাগুলো যাতে নিয়ন্ত্রণে আসে এবং এটা আমরা পুরোপুরি বন্ধ করতে পারি। চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের গোয়েন্দা অনুসন্ধানে উঠে এসেছে ২০১৮ সালে জাতীয় নির্বাচন সংরক্ষিত নারী আসনে ১৮ কোটি টাকার ঘুষ নেন তিনি। পদ বাণিজ্য করতে ৩০১ সদস্য বিশিষ্ট কমিটিকে দ্বিগুণ করে কোটি টাকা হাতিয়ে নেন। এসব অবৈধ অর্থ সিঙ্গাপুর, লন্ডন ও সিডনিতে পাচারের তথ্য আছে দুদকের কাছে। এসব তথ্যের ভিত্তিতে প্রকাশ্য অনুসন্ধানে নেমেছে দুদক। এদিকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, তার মেয়ে ও শ্যালিকার বিরুদ্ধে ৩টি মামলা করেছে দুদক। মামলায় প্রায় ৪০ কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া বেসরকারি প্রাইম ব্যাংক থেকে ঋণের নামে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক এমডি এহসান খসরু সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। চেয়ারম্যান জাতীয় পার্টির বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্য
পথ বাণিজ্য এবং অর্থ পাচার সহ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, বাংলাদেশের এলডিসি এড়ানো সম্ভব নয়, তাই আগামীতে রাজস্ব আসতে হবে ভ্যাট ও আয়কর থেকে। বলেন, কমপ্লায়েন্স কোম্পানিগুলো কষ্টে আছে, যারা করের জালে নেই তারাই আরামে আছে। ব্যবসায়ীদের দাবি, বিগত কয়েক বছর ব্যবসার গ্রোথ হয়নি। আওয়ামী লীগ সরকার রপ্তানি বেশি করে দেখিয়ে এসেছে। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। 2025-26 অর্থবছরের বাজেট প্রণয়নে বিভিন্ন ব্যবসায়ী পেশাজীবী সংগঠন অর্থনীতিবিদদের সাথে ধারাবাহিক প্রাক বাজেট আলোচনা করছে জাতীয় রাজস্ব বোর্ড। বৃহস্পতিবার ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সব চেম্বারের সাথে বৈঠক করে এনবিআর। এই সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্যবসায়ীদের স্মরণ করিয়ে দেন 2026 সাল নভেম্বরে এলডিসি উত্তোলন করছে বাংলাদেশ। আমাদের এলডিসি গ্রাজুয়েশন যখন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আমাদের এই ডিউটি স্ট্রাকচারকে ড্রাস্টিক্যালি কমিয়ে ফেলতে হবে এবং এলডিসি গ্রাজুয়েশন আসলে অ্যাভয়েড করা যাবেও না। এটা কিন্তু আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না। আমরা গ্রো করেছি, এটা সত্য। আমরা গ্রো করলে এখন আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা থাকতে পারবো না, কি বলে, লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি হিসাবে। এটা খুবই স্বাভাবিক। তো সেই হিসাবে ওইটাও আমাদের মাথায় রাখা লাগবে। তার মানে আমাদের ট্যাক্সটা কিন্তু আসতে হবে ভ্যাট থেকে এবং ইনকাম ট্যাক্স থেকে। ব্যবসায়ীদের কাছে প্রকৃত আয় ব্যয়ের হিসাব দাবি করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, প্রতিষ্ঠানগুলোতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হলে করের হার কমলেও রাজস্ব আহরণের প্রভাব পড়বে না। যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তারা খুবই কষ্টের মধ্যে পড়তেছে, কারণ আমাদের যেহেতু টার্গেট বাড়ে, আমরা ওই কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারদেরকে হাতে পায়ে ধরে একটু কি বলে রিকোয়েস্ট করে অথবা কখনো কখনো কোয়ার্সিভ মেজার নিয়ে ওনাদেরকে বলি আরও ভ্যাট বাড়াইতে। কিন্তু যারা নেটে নাই, যারা টোটালি দেয় না, তারা কিন্তু এর মধ্যে নাই। তো এই যে নাই, না দিয়ে কেমনে থাকে। বিগত আওয়ামী লীগ সরকার ব্যবসা বাণিজ্যের অবস্থা নিজেদের মতো করে ভালো দেখিয়েছে বলেন বিজিএম এর সাবেক সভাপতি। আপনারা দেখছেন যে গত 10 বছরে দেখা যায় $65 বিলিয়ন এক্সেস এক্সপোর্ট শো করা হয়েছে। ওখানেও কিন্তু এগুলি কিন্তু আপনাদের জন্য চাপ সৃষ্টি করে, কারণ আপনাকে যখন দেখা হয় এত এক্সপোর্ট হয়েছে, এত অমুক হয়েছে, আপনি ওই বেসিসে কিন্তু আপনিও আপনার বাজেট ঠিক করেন এবং তারপরে দেখা যায় যে ওগুলি কিছুই কারেক্ট না এবং সে প্রেশারটা তখন আপনি আমাদের উপর। কর দিয়ে সরকারি সেবা ঠিক মতো না মেলায় কর দেওয়ার প্রতি সাধারণ মানুষের অনীহা রয়েছে বলে মনে করেন বক্তারা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। ঈদের ছুটি 9 দিনের বদলে 11 দিন করার দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গাজীপুরের ইউটা পোশাক কারখানা শ্রমিকরা। সদর উপজেলার মণিপুর এলাকায় কারখানার সামনে মহাসড়কে অবস্থান নেয় শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ ঈদের 9 দিনের ছুটি ঘোষণা করলে শতাধিক শ্রমিক কাজ বন্ধ রেখে বিক্ষোভ করে। পরে সেনাবাহিনী গিয়ে শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে কর্মস্থলে ফেরান। শ্রমিকরা জানান, সরকার ঘোষিত ছুটির বাইরে বাকি ছুটির জন্য অতিরিক্ত ডিউটি করিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আব্দুল লতিফ বলেন, শ্রমিকরা তাদের 2 দিন ছুটি বাড়ানোর জন্য সকাল থেকে বিক্ষোভে যোগ দেয়। এদিকে কোনাবাড়ির জরুন এলাকায় আলিফ গ্রুপের 3টি প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। সকালে শ্রমিকরা কারখানার গেটে বন্ধের নোটিশ দেখতে পায়। শ্রমিকরা জানান, কয়েকদিন ধরেই বাৎসরিক ছুটির টাকা, ঈদ বোনাস ও চলতি মাসের অর্ধেক বেতনের দাবি জানিয়ে আসছিল তারা, কিন্তু কর্তৃপক্ষ কোনো সমাধান না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। ভারতে 2 বছর কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন নারী শিশু সহ 21 বাংলাদেশি। বুধবার রাতে ভারতীয় পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। ফেরত আসা ব্যক্তিরা খুলন ও বাগেরহাট জেলার বাসিন্দা। বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ ইব্রাহিম আহমেদ জানান, 2.5 বছর আগে তারা দালালদের মাধ্যমে ভারতে যান। কলকাতা শহরে বিভিন্ন জায়গায় কাজ করার সময় পুলিশ তাদের আটক করে। পরে তাদের 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। সাজার মেয়াদ শেষে 2 দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিক চিঠি আদান প্রদানের পর বিশেষ ভ্রমণ পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ। মৎস্য সম্পদ রক্ষা, চোরাচালান, সমুদ্র ও নদীপথে চুরি ও ডাকাতি দমন, অবৈধ মাদকদ্রব্য, মানব পাচার, প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় অঞ্চলে ত্রাণ ও উদ্ধার তৎপরতার সতর্ক অবস্থানে রয়েছে কোস্টগার্ড। গত 5 আগস্টের পর থেকে দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলার অবনতি হলে নদী তীরবর্তী অঞ্চলে বালু
খেকোদের তৎপরতা বৃদ্ধি পায়। অবৈধ বালু ব্যবসায়ীদের নির্বিচারে বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী গ্রামগুলোর ফসলি জমি এবং বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পায়। কোস্টগার্ড বিভিন্ন এলাকায় বালু খেকোদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট এবং সাঁড়াশি অভিযান চালাচ্ছে। চরাঞ্চলে বর্তমানে অবৈধ বালু উত্তোলন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে বলে দাবি কোস্টগার্ডের। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বরিশালের মুলাদিতে। পৌরসভা যুবদল সদস্য সচিব শাওন হালদারের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। মানিকগঞ্জের যুবদল কর্মী ফজলুল করিম শামীমকে ট্রাফিক পুলিশের হাতে হেনস্থা, গ্রেপ্তার ও জেলে পাঠানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা যুবদল। স্থানীয় প্রেস ক্লাবের হলরুমে এতে লিখিত বক্তব্য পাঠ করেন যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পাশের দাবিতে মানববন্ধন হয়েছে ময়মনসিংহে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। লালমনিরহাটেও একই দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে মিশন মোড়ে এই কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সমাবেশে বক্তব্য রাখেন মহানগরের আমির ডক্টর মাওলানা কেরামত আলী, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল। নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়। সকালে জেলা নাগরিক প্ল্যাটফর্মের আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্মের ভারপ্রাপ্ত আহ্বায়ক সিদ্দিকুর রহমান। ক্রাফট কর্মচারীদের জুনিয়র শিক্ষক পদে প্রমোশনের রায় দ্রুত প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করে সিলেটে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। একই দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় সকল প্রকার ক্লাস ও পরীক্ষা বর্জনের কথা জানান তারা। দোয়া ও ইফতার মাহফিল হয়েছে বাগেরহাটে। স্থানীয় প্রেস ক্লাবের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। বরগুনা আমতলী ছাত্রদলের সদস্য সচিব ইমরান খানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে উপজেলা পরিষদের সামনে এতে অংশ নেন দলের নেতাকর্মী ও স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।